আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকাল অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যারা আছেন ক্লাসে উপস্থিত। ওকে, ফাইন। তো গত ক্লাসে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের যত পলিসি ছিল এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে মনিটাইজেশন সেট আপ গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব, যে ফেসবুকে যে আমাদের মনিটাইজেশনের ব্যাপার স্যাপার থাকে, এগুলো কি কি ভাবে মনিটাইজেশন করতে হয় বা কি কি সেট আপ দিতে হবে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনারা বলতে পারেন। সো মাস্ট বি অবশ্যই আহ ভালো করে ক্লাসটা করতে হবে। আর প্রথমত যদি একটু বলি, যে ফেসবুকের মনিটাইজেশন সম্বন্ধে আই হোপ সবাই অবগত আছেন। যেহেতু গত ক্লাসে আমরা ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আমাদের টাস্ক গুলো পূরণ করতে হবে, কিভাবে সবকিছু ফিল আপ করতে হবে, এই বিষয়ে যেহেতু আমরা আলোচনা করেছি, সো সেক্ষেত্রে আমার মনে হয় সবাই এখন এ ব্যাপারে অবগত। বাট সমস্যাটা যেটা হলো সেটা হলো ফেসবুক, যে বিষয়টা, অর্থাৎ ফেসবুক যে আসলে কখন কোন ধরনের আপডেট আনে আর সেটার ফলশ্রুতিতে যে আসলে কি হতে পারে বা কি হবে, এই বিষয়টা আমরা কেউই ক্লিয়ার না। ইভেন আপনি আমি না, শুধুমাত্র ফেসবুক নিজেও হয়তো এই ব্যাপারগুলো জানে না। ইভেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও এই কথাই আপনাকে বলবে। বিকজ হচ্ছে ফেসবুক যে তাদের আপডেটের মধ্যে কখন কি করতেছে না করতেছে তারা নিজেরাই ঠিক মতো বুঝতে পারে না। আবার দেখা যায় ফেসবুকে প্রচুর পরিমাণে বাগ আছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক বাগ চলে আসে ফেসবুকের মধ্যে। সেই কারণে বিভিন্ন ধরনের ঘটনাও মাঝে মধ্যে ঘটে। তবে বিষয় হলো, ফেসবুকে যখন আমরা কোনো প্রকার কন্টেন্ট মনিটেশন করতে যাই, মানে যখন কোনো প্রকার মনিটেশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের ফেসবুকের আপডেট সম্বন্ধে অবগত হওয়া গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আমি যদি আপনাদেরকে বলি যে ফেসবুক রিসেন্ট আপডেট আনছে কি 2025 সালের দিকে, যে দেখবেন যে যারা ইনস্ট্রিমার্স, তারপর হচ্ছে ইয়ার্স অন রিলস, এগুলো যাদের ছিল তাদের সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে। এখন কন্টেন্ট মনিটেশন আসা মানে আমরা যেটা ধারণা করেছি কন্টেন্ট ক্রিয়েটররা, সেটা হলো যে এটার মানে হলো আপনার অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিমার্স এই দুইটাই তুলে নিতে হবে ফেসবুকের, নয়তো কন্টেন্ট মনিটেশন দেওয়ার কোনো মানে হয় না। হয়তো সামনে তাদের বিগেস্ট কোনো প্ল্যান আছে বা বিগ কোনো প্ল্যান আছে। তো 2025-এর পরে তারা এখন পর্যন্ত কাউকে নতুন করে ইনস্ট্রিমার্স কিংবা অ্যাডস অন রিলস দেয় নাই, অপশনটা দেয় নাই, আবার ওই অপশনটা তুলেও নেয় নাই। ঠিক আছে। সো সেক্ষেত্রে দেখা গেছে যে একটু এখানে কনফিউশন থেকেই গেছে, যে আসলে কি এখন শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন দিবে নাকি অ্যাডস অন রিলস ইনস্টিমেটস এগুলো আবার নতুন করে সবাইকে দেওয়া শুরু করবে। ইভেন যাদের পুরোনো মনিটেশন আছে, যাদের কন্টেন্ট মনিটেশন আসে নাই, তারা এখনো ইনস্টিমেটস কিংবা হচ্ছে অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতেছে। এখনো অনেক ইনকাম করতেছে এই দুইটা অপশন থেকে। তো সেই ক্ষেত্রে ফেসবুক আসলে এই বিষয়টা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্টে ক্লিয়ার করে নাই যে তারা আসলে কি করতে চাচ্ছে এই দুইটা বিষয় নিয়ে। তবে আমাদের যতটুকু ধারণা, আমাদের ধারণা হচ্ছে যেটা, যে অ্যাডস অন রিলস ইনস্টিমেটস, এই যে দুইটা মনিটেশন প্রসেস ছিল, এই দুটোকে ফেসবুক থেকে তুলে নেওয়া হবে এবং শুধুমাত্র কন্টেন্ট মনিটেশনের উপরেই ভিত্তি করে তারা হচ্ছে মনিটেশনটা আমাদেরকে প্রোভাইড করবে। তো এটা তো বুঝলেন যে আপডেটটা কিরকম হতে পারে। তবে একটা বিষয় এখানে ক্লিয়ার, বা একটা বিষয় এখানে ইজি, সেটা হলো ইনস্ট্রিমার্স দিক, অ্যাডস অন রিলস দিক, স্টার সেট আপ দিক আপনাকে, তারপর হচ্ছে পার্টনারশিপ অ্যাডস দিক, কিংবা হচ্ছে গিয়ে কন্টেন্ট মনিটেশন দিক, যেটাই দিক না কেন প্রত্যেকটা জিনিসের সেট আপ প্রসেসটা সবার ক্ষেত্রে একরকম হবে। সবার সেট আপ গুলো কিরকম হবে? একরকম হবে। সো সেই জায়গা থেকে হিসাব করলে আমাদের আসলে কোনো কনফিউশন এখানে নাই। কারণ এবং আমরা একটা সেট আপ যদি বুঝি, তাহলে আমরা বাকি সেট আপ গুলো দিতে পারবো। যেমন ধরেন স্টার সেট আপ, স্টার সেট আপটা যদি আপনি শিখে যান, আপনি বাকি পুরো সেট আপ গুলো দিতে পারবেন নিজে নিজে। এখন ফেসবুকের যে মনিটাইজেশন প্রসেসটা, এই মনিটাইজেশনটা প্রসেসটা কিভাবে ঘটে? এই যে ধরেন, আমাদের মনিটাইজেশন প্রসেসে তারা কি বলবে আমাদেরকে, প্রথমত আমরা আগে ফেসবুকে যেরকম ছিল টাস্ক ছিল, যে আপনার 5,000 ফলোয়ার কিংবা হচ্ছে 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আর এগুলো ফিল আপ করার পরে আপনি হচ্ছে কন্টেন্ট মনিটেশনের জন্য সেট আপ দিতে পারবেন, নিজে নিজে সেট আপ দিতে পারবেন। বাট এখন যে রুলসটা সেটা যদি আপনি একটু দেখেন, সেটা হলো ফেসবুক যখন মনে করবে যে আপনি ইনকাম করার জন্য উপযুক্ত হয়েছেন, ফেসবুক আপনাকে ইনভাইটেশন জানাবে। এবার দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে অলরেডি উপযুক্ত, বাট তাদেরকে কন্টেন্ট মনিটেশন সেট আপটা দিচ্ছে না ফেসবুক। হোয়াই? রিজনটা আসলে কি? রিজনটা হচ্ছে ফেসবুক নিজেই ডিসাইড করতে পারতেছে না যে তাকে আসলে দিতে হবে কিনা। আর দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হলো ইউজার ভুল, অর্থাৎ যে ইউজার বা যে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট গুলো আপলোড করতেছে, সেটা কন্টেন্ট মনিটেশনের আওতায় পড়তেছে না। তো যার ফলে হচ্ছে কি তাকে মনিটেশন সেটআপটা তারা দিচ্ছে না, সোজা কথা।
অনেকে দেখবেন মাত্র 2,000 3,000 ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটেশন সেট আপ পাচ্ছে, অনেকে 10,000 20,000 ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটেশন সেট আপ পাচ্ছে না। এটার পিছনে রিজন হচ্ছে ওই যে 10,000 20,000 ফলোয়ারের যে পেজটা আছে, ওই পেজের মধ্যে ফেসবুকের টোটাল অ্যালগোরিদমটা তারা ফলো করতেছে না, যার ফলে হচ্ছে তাদেরকে মনিটেশন সেট আপটা দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেহেতু কন্টেন্ট মনিটেশন সেট আপ শিখবো বা মনিটেশন সেট আপ শিখবো, তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা সেট আপ শিখলেই হয়তো হবে। আমরা ইনস্ট্রিম অ্যাডস বলি, অ্যাডস অন রিলস বলি, কিংবা কন্টেন্ট মনিটেশন বলি, যে কোনো একটা সেট আপ আমরা শিখলে বা যে কোনো একটা সেট আপ আমরা বুঝলে নিজেরা পরবর্তী সময় সেট আপ গুলো করতে পারবো। তো সেক্ষেত্রে যেহেতু ওই ধরনের মনিটাইজ ফেসবুক পেজ গুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে হচ্ছে আপনাদের জন্য কিছু স্ক্রিনশট রেখেছি। সেই স্ক্রিনশট গুলোর থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি আসলে মনিটেশন সেট আপটা নিজে নিজে করতে পারবেন। যদি দেখেন, আমরা প্রথমত যে সেট আপটা দেখবো সেটা হলো ইনস্ট্রিম অ্যাডস এর যে সেট আপটা আছে, এই ইনস্ট্রিম অ্যাডস এর সেট আপটা আমরা হচ্ছে প্রথমত দেখবো। এখন ইনস্ট্রিম এর সেট আপটা কেন দেখাচ্ছি, বিকজ এইটা ফেসবুকের লেটেস্ট আপডেট না, অর্থাৎ লাস্ট আপডেট থেকে হচ্ছে নেওয়া। তো সেই কারণে আমি এইটার থেকে আপনাদেরকে এখন দেখানোর ট্রাই করব যে কিভাবে আসলে আপনি এই সেট আপটা কমপ্লিট করতে পারবেন। ওকে, সরি, আমি একটু ফোনটা কানেক্ট করলাম। তো দেখেন, ইনস্ট্রিমের সেট আপ এইটা আমাদেরকে যখন দিবে, এখন বর্তমান সময় হয়তো আপনাদের ইনস্ট্রিমের সেট আপটার জন্য ইনভাইটেশন ফেসবুক নাও পাঠাতে পারে। তবে বর্তমান সময়ে যদি আপনাকে ইনভাইটেশন পাঠানো হয়, তবে সেই ইনভাইটেশনটা পাঠানো হবে কন্টেন্ট মনিটেশন। কারণ 2025-এ এখন পর্যন্ত ইনস্ট্রিমের এর কোনো সেট আপ তারা পাঠায় নাই, বা অপশন তারা এখন পর্যন্ত দেয় নাই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যখন আপনার সামনে ইনস্ট্রিম অ্যাডস সেটআপ বলেন বা কন্টেন্ট মনিটেশন যেটাই বলেন না কেন, যখন আপনার সামনে সেটআপ অপশনটা আসবে, তখন মূলত আপনাকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সেটআপ দিতে হবে। আচ্ছা, কিভাবে সেটআপ দিব আমরা? ফর এক্সাম্পল মনে করেন যে আমাকে ইনস্ট্রিম অ্যাডস কিংবা হচ্ছে কন্টেন্ট মনিটেশনের জন্য সেটআপ প্রোভাইড করছে ফেসবুক। তো একটা নর্মাল প্রোফাইল যদি আমরা দেখে থাকি, যে কোনো একটা নর্মাল প্রোফাইলে যদি আমরা ভিজিট করি, দেখেন আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, ফোন থেকেই দেখাবো যে নর্মাল প্রোফাইল কিরকম হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন এইটা আমাদের ধরেন ফোনের স্ক্রিন। তো এখান থেকে যদি আমরা আমাদের মনিটেশনটা চেক করতে যাই, তবে আমরা দেখতে পারবো এখানে যে আমাদের এই ফেসবুকের মধ্যে গেলে পরে, অর্থাৎ ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে, যখন আমরা এখান থেকে মনিটেশন সেকশনে চলে যাই, কোথায়, আমরা এখান থেকে যখন প্রোফাইলে আসি, এবং প্রোফাইল থেকে যখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পারবেন যে এখানে আপনার টোটাল প্রোফাইলের রিচ কি পরিমাণ ভিউজ টিউজ আছে, এগুলো আমরা দেখতে পারি। তো এগুলো তো অনেকবার দেখাইছি। তো এখানে হইলো মূলত মনিটাইজেশন সেকশনটা যখন আমরা আসি, দেখেন এই যে আমাদের এই প্রোফাইলগুলোর ক্ষেত্রে এখনো যেহেতু এটা আমার পুরোনো প্রোফাইল, অ্যাডস অন রিলস অপশন আছে, ইনস্টাগ্রাম অ্যাডস আছে। তো যখন আমাদের সেট আপ কোনো কিছু আসবে, তখন মূলত হচ্ছে ঠিক এরকম ভাবে আমাদের উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন যে আমার স্টার সেট আপটা অ্যাপ্লিকেবল হয়েছে। তো এখানে স্টার সেট আপের জন্য আমাকে বলতেছে যে এই যে সেট আপ দিতে বলতেছে, বাট যদি আপনি দেখেন অ্যাডস অন রিলসটা এখন পর্যন্ত আমার হচ্ছে ইলিজেবল হয় নাই, এবং ইনস্ট্রিমার্স এটার কোনোটাই আমার হচ্ছে এখন পর্যন্ত ইলিজেবল হয় নাই। তার মানে এগুলো আমার ইলিজেবল না। তো যখন আপনার কোনো প্রকার মনিটেশন ফেসবুক থেকে আসবে, তখন প্রথমত আপনাকে হচ্ছে ইনভাইটেশন পাঠাবে ফেসবুক থেকে। কি করবে, প্রথমত আপনাকে ফেসবুক থেকে ইনভাইটেশন পাঠাবে, অর্থাৎ ইনভাইট করে আপনাকে জানাবে যে ভাই আপনার এই সেট আপটা আসছে, আপনি একটু কাইন্ডলি সেট আপ করে নেন। এবং আপনাকে এরকম একটা সেট আপ বাটন দেওয়া হবে, বা এরকম একটা সেট আপ বাটন আপনাকে প্রোভাইড করা হবে। আর পাশাপাশি এই যে অ্যাডস অন রিলস এর যে জায়গাটা আপনারা দেখতেছেন, এই দুইটা জিনিসও এরকম ভাবে, অর্থাৎ তখন আপনারা দেখবেন অ্যাভেলেবল টু সেট আপ অপশনে এই অপশন গুলো চলে আসবে। যদি আমরা একটা মনিটাইজ প্রোফাইল থেকে এই জিনিসটাকে দেখতে চাই, যে আপনি যদি আমার সাপোজ এইখানে খেয়াল করে দেখেন, এই যে ইনস্ট্রিম সেট আপের জন্য এই যে দেখেন অ্যাভেলেবল টু সেট আপ অপশনে ইনস্ট্রিম অ্যাডসটা উপরের দিকে চলে আসছে, এবং এখানে এই যে সেট আপ অপশনটা আমাদেরকে প্রোভাইড করছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই মুহূর্তে আমাদেরকে ইনস্ট্রিম অ্যাডসটা সেট আপ করতে হবে। বুঝতে পারছেন যে আপনাকে তখন কি করতে হবে, ইনস্ট্রিম অ্যাডসটা সেট আপ করতে হবে। আচ্ছা, আইফোন বলছেন যে আমার 7 দিন যাবত পার্টনারশিপ অ্যাড দিছে, এখন করণীয় কি? পার্টনারশিপ অ্যাড যাদের দিছে এটা নিয়ে লাফালাফি করার কিছুই নাই। মনে রাখবেন ফেসবুক আপনাকে ফ্রিতে কিছুই দেয় না। সো ওটা যেহেতু ফ্রিতে দিছে, ওটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সোজা কথা।
যেরকমটা স্টার সেটআপটা আপনারা দেখেন, পার্টনারশিপ অ্যাডস এর প্রসেসটা ওইরকম, যে কোনো একটা ব্র্যান্ডের সাথে আপনাকে পার্টনারশিপ করতে হবে। এখন আপনার একটা ফেসবুক পেজ যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল না হয়, আপনার লাখ লাখ ফলোয়ার আছে, বাট আপনি মনিটাইজেশনের সেটআপটা পাচ্ছেন না বা কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিচ্ছে না, তখন তারা মূলত পার্টনারশিপ নিতে পারে বা তারা মূলত হচ্ছে তখন পার্টনারশিপ সেটআপটা দিতে পারে। বাট আমরা যেহেতু এখন পর্যন্ত প্রোফাইলে আমাদের ছোট, এখন পর্যন্ত আমরা মনিটাইজেশনের পর্যায়ে যাই নাই, তো সেক্ষেত্রে আমাদেরকে পার্টনারশিপ সেটআপ দিলেও আমাদের ওটা দিয়ে কিছু করার নেই। ঠিক আছে, কারণ কোন পার্টনার আমাদেরকে পার্টনারশিপ দিবে বলেন? কারণ এটা হচ্ছে একটা ব্র্যান্ডের সাথে আপনার কোলাবোরেশনের ব্যাপার স্যাপার। তো সেক্ষেত্রে ওটা নিয়ে এত লাফালাফি করার কিছুই নেই। আপনার টার্গেট থাকতে হবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া। কন্টেন্ট মনিটাইজেশনটা যদি আপনি পান, তবেই আপনার সেখান থেকে দেখা গেছে যে ইনকাম হবে। আর এছাড়া বাকি যে টুলস গুলো আছে, ওগুলোর থেকে ইনকাম হলেও খুবই সীমিত। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনার যে ইসের সেটআপটা আছে, এই যে মানে নর্মালি যে স্টার সেটআপটা আছে, স্টার সেটআপটা দেখেন, এটা গত ক্লাসে যদি আলোচনা করছি, এরপরে ডিটেল আলোচনা করার কিছু নাই। এই যে আমি যখন স্টার সেটআপ পাবো, তখন আমাকে স্টার সেটআপটা পেতে হলে কি করতে হবে? আমার ওই স্টার সেটআপ দেওয়ার পরে একজন মানুষ যখন আমাকে টাকা পয়সা প্রোভাইড করবে, তখন হচ্ছে আমি স্টার সেটআপটা পাবো, তাছাড়া আমি পাবো না। তো সেক্ষেত্রে এই জন্য ওগুলো নিয়ে আমরা লাফালাফি করবো না। এখন ধরেন আপনার কাছে যখন ইনস্ট্রিম অ্যাডস আসবে বা হচ্ছে আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে, তখন আপনার সামনে ঠিক এরকম সেটআপ অপশনটা চলে আসবে। সাধারণত অলরেডি যাদের কাছে এসে গেছে তারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এসে সেট আপ বাটনে একটা ক্লিক করতে হবে আপনাদের। যখন আপনি সেট আপ বাটনে ক্লিক করবেন, আপনাকে এখানে একটা ওয়ার্নিং প্রোভাইড করবে এবং বলবে ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং উইথ ইনস্ট্রিমেন্টস। বা এখানে আপনাকে ইনস্ট্রিমেন্টসটা না বলে আপনাকে বলতে পারে যে কন্টেন্ট মনিটেশন। ঠিক আছে, এরকম অপশনটা আপনাকে প্রোভাইড করতে পারে। এবং এখানে তাদের ইনকামের যে প্রসেসটা আছে বা কিভাবে ইনকামটা হবে, এরকম কিছু বিষয় আপনাদেরকে বলবে। যেমন আর্ন রেভিনিউ মোর ইজিলি, এখানে হচ্ছে আপনি কি এই ইনস্ট্রিম অ্যাডস এর মাধ্যমে আপনি হচ্ছে আপনার ভিডিওগুলো যেগুলো আছে, লং ভিডিওগুলো যেগুলো আছে, রিলস এবং লাইভ, এই সবগুলো হচ্ছে একই সাথে আপনি মনিটেশন করতে পারবেন। এবং পাশাপাশি বলা হয়েছে ইউ ডিসাইড হোয়েন টু আর্ন মানি, সো ইউ কন্ট্রোল হোয়ার হাউ অ্যাডস অ্যাপিয়ার, অ্যাডস আর ডিসপ্লেড অনলি হোয়েন অ্যান্ড হাউ ইউ ওয়ান্ট। এবং আপনি এখানে ডিসাইড করতে পারবেন যে আপনি কোন ভিডিও থেকে ইনকাম করবেন, কোন ভিডিও থেকে আপনি ইনকাম করবেন না। লাস্ট একটা যেটা বলছে ইনক্লুড অ্যাডস উইদাউট হচ্ছে ওভারহেলমিং ভিউয়ার্স, অর্থাৎ আপনার এখানে এমন ভাবে অ্যাড গুলো প্রোভাইড করবে বা আপনার ভিডিওতে অ্যাড আসবে যেখানে কোনো প্রকার ভিউয়ার্সদের তাদের ভিডিও দেখতে কোনো প্রকার অসুবিধা হবে না কিংবা বিরক্ত লাগবে না, সেটা বলছে। তা আমরা এই রুলস দেখার পরে আমরা এখান থেকে সেই যে গেট স্টার্টের যে বাটনটা আছে আমাদের মনিটেশন সেটআপটা কমপ্লিট করার জন্য, এখান থেকে এসে গেট স্টার্টেড বাটনে একটা ক্লিক করে দিই। তো গেট স্টার্টেড বাটন উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, যেখানে আমাদের পার্সোনাল প্রোফাইলের ডাটাটা এখানে প্রেজেন্ট করানো হবে। এবং মূলত হচ্ছে এখান থেকেই মূলত আমাদেরকে মেইন কাজটা করতে হয়। যেমন ধরেন এই যে জিনিসটা আছে, এখানে বলছে কি সিলেক্ট ইউর বিজনেস ইনফো, যেখান থেকে আপনাকে হচ্ছে বিজনেস ইনফো দিতে বলতেছে। আর উপরের দিকে যদি আপনি দেখেন, এখানে বলে দিছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। এখন ফেসবুকের মনিটাইজেশনের মেইন গ্রুমটা বা মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো এই পে আউট অ্যাকাউন্টটা। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই পে আউট অ্যাকাউন্ট। কেন পে আউট অ্যাকাউন্ট একটু এত ইম্পর্টেন্ট সেটা যদি আপনাদেরকে বলি, দেখেন ফেসবুকে আমরা যখন ইউটিউবে কাজ করি, তখন আমাদেরকে যখন মনিটেশন করতে হয়, তখন কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনাদের সবার খেয়াল আছে এই জিনিসটা আশা করি, বা এটা বুঝেন আপনারা, খুবই সহজ সিম্পল বিষয়। তো ফেসবুকে যখন আমরা কোনো কিছু মনিটেশন করতে যাই, তখন মূলত আমাদের এই পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। আর একজন মানুষের পে আউট অ্যাকাউন্ট হয় সাধারণত একটা, এর বেশি যেন পে আউট অ্যাকাউন্ট না থাকে আপনাদের। তো পে আউট অ্যাকাউন্ট একটার বেশি কখনো করবেন না। আর এই যে যখন পে আউট অ্যাকাউন্টটা আপনি একবার জাস্ট ফেসবুকের ভিতরে এসে যখন একবার আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ দিয়ে ফেলবেন, আপনাকে আর লাইফ টাইমে কখনো পে আউট অ্যাকাউন্ট সেট আপ দিতে হবে না। তখন ধরেন আপনি এই যে ইনস্টিমার সেট আপ করছেন, ইনস্টিমার সেট আপ করার পরে আপনি যখন কন্টেন্ট মনিটেশনটা পেয়েছেন, তখন আপনি যখন কন্টেন্ট মনিটেশনটা সেট আপ দিতে যাবেন, তখন আপনাকে সেই আগের মতোই সেট আপ অপশনটা দিবে। ওই সেট আপ অপশনে ক্লিক করবেন। এবার আপনার সামনে এরকম ওই যে পে আউট অ্যাকাউন্টটা শো করবে, যে আপনার যে পূর্বে যে পে আউট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন আপনি, যেখান থেকে অলরেডি পেমেন্ট নিয়েছেন ইনস্ট্রিম অ্যাডস এ কিংবা অ্যাডস অন রিলসে যে পেমেন্টটা নিয়েছেন, সেই প্রোফাইলটা এরকম ভাবে শো করবে। আপনি জাস্ট এখান থেকে সেই পে আউট প্রোফাইলটা সিলেক্ট করে দিলে আপনার এক ক্লিকে মনিটেশন ডান। মানে মেইন কাজ হইলো একটা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা। আমরা যদি আমাদের অ্যাকাউন্টে একবার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে ফেলি, পরবর্তীতে সময় জাস্ট এক দুই ক্লিকের মধ্যে যে কোনো মনিটেশনে যখনই আমরা ইনভাইটেশন পাবো, এক দুই ক্লিকের মধ্যে আমাদের মনিটেশনটা আমরা কমপ্লিট করতে পারবো, মানে কমপ্লিট করে ফেলতে পারবো। এর জন্য এক্সট্রা কোনো কিছুর বিষয়ে বা এক্সট্রা কোনো দিকে আমাদেরকে টোটালি ফোকাস দিতে হবে না। ঠিক আছে, তাহলে কন্টেন্ট মনিটেশন বলেন, ইনস্ট্রিম অ্যাডস বলেন, অ্যাডস অন রিলস বলেন, যে কোনো অ্যাডের বা স্টার সেটআপ বলেন, যে কোনো অ্যাডের মেইন বিষয়বস্তু কি? পে আউট অ্যাকাউন্ট সেটআপ করা। অর্থাৎ একবার যখন আমরা পে আউট অ্যাকাউন্ট সেটআপ করে ফেলি, তারপর আর আমাদেরকে ওই বিষয় নিয়ে তেমন একটা ভাবতে হয় না, নাকি? তাহলে এখানে যদি আমরা দেখি যে আমাদের পূর্বে
কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাই বা কোনো প্রকার মনিটাইজেশন সেটআপ নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাড নিউ বিজনেস ইনফো যে অপশনটা আছে, এই অ্যাড নিউ বিজনেস ইনফোর উপর আমাদেরকে একটা ছোট্ট করে ক্লিক করতে হবে, ঠিক আছে, বা ব্যবসায়িক ইনফোর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই অ্যাড নিউ বিজনেস ইনফোর উপর একটা ক্লিক করে দিব। অ্যাড নিউ বিজনেস ইনফোর উপরে যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পারবো যে আমাদেরকে কি বলতেছে, লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স, কিছু বেসিক ইনফরমেশন এখানে আমাদেরকে প্রোভাইড করতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে মনিটাইজেশন সেটআপটা বা পে আউট অ্যাকাউন্টের সেটআপটা কমপ্লিট করতে পারবো। প্রথমত আমাদেরকে কি বলছে দেখেন, এখানে আমাদেরকে লিগ্যাল ফার্স্ট নেম দিতে বলছে, অর্থাৎ প্রথম ফার্স্ট নেম দিতে বলছে। এবং এইখানে একটা জিনিস মনে রাখবেন, আপনাকে এখানে ফেসবুক একটা নোটিশও দিয়ে দিছে যে টাইপ দ্য লিগ্যাল নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন দ্য ট্যাক্স ডকুমেন্টস। আপনার যে টিন সার্টিফিকেট আছে, সেই টিন সার্টিফিকেটে যেরকম ভাবে আপনার নামটা লেখা আছে সেই অনুযায়ী হচ্ছে আপনাকে এই নামটা প্রোভাইড করতে হবে। মাস্ট বি কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ট্যাক্স ডকুমেন্ট বা টিন সার্টিফিকেট যেটা আমরা বানাবো, সেই টিন সার্টিফিকেটের ডাটা অনুযায়ী এখানে আমাদেরকে নামগুলো প্রোভাইড করতে হবে। এখন টিন সার্টিফিকেটে যে ডাটাটা থাকে বা টিন সার্টিফিকেট করতে গেলে আমাদেরকে যে ডাটাটা প্রোভাইড করতে হয়, সেই ডাটাটা মূলত হচ্ছে আমাদের স্মার্ট কার্ড কিংবা এনআইডি কার্ড অনুযায়ী প্রোভাইড করতে হয়, ঠিক আছে। কারণ আপনি যে বাংলাদেশের নাগরিক, এইটার ডাটাটা মেইনলি আমাদেরকে প্রুফ করে কে, এনআইডি কার্ড প্রুফ করে। তো সেক্ষেত্রে এনআইডি কার্ডের ডাটা অনুযায়ী আপনি চাইলে এই সেটআপটুকু কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরিফুজ্জামান ভাই কমেন্ট করছেন, আমি তো 1.5 মাস যাবত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আমার $10 আসছে, তাই আপনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা তাহলে এই বিষয়টা যদি একটু খেয়াল করি, যে আমাদেরকে কি করতে হবে, প্রথমত ফার্স্ট নেম প্রোভাইড করতে হবে, মানে আমাদের নামের পুরো নামটা দিতে হবে। এবার এখানে আমাদেরকে দিতে হবে লিগ্যাল লাস্ট নেম, অর্থাৎ আপনার যদি নামটা দুই অঙ্ক ইসের হয়, 2 ওয়ার্ডের হয়, যেমন ধরেন আমি যদি বলি আমার নাম কি অর্ণব নাসিম, তাহলে অর্ণব আমার ফার্স্ট নেম, নাসিম আমার লাস্ট নেম। তাহলে এখানে আমাদেরকে ফার্স্ট নেমের জায়গায় দিতে হবে অর্ণব, আর এখানে লাস্ট নেমের জায়গায় দিতে হবে আমাদেরকে নাসিমটা। তখন হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম হবে। অনেকের ক্ষেত্রে নামগুলো সিঙ্গেল নাম হয়, যেমন ধরেন আপনার নাম শুধুমাত্র হচ্ছে নাসিম, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট নেমের ঘরে এমডি ব্যবহার করবেন, যদি মুসলিম হন এমডি ব্যবহার করবেন, বা আপনারা যদি অন্য কোনো সম্প্রদায়ের হন সেক্ষেত্রে অন্য কিছু একটা ব্যবহার করবেন, ঠিক আছে। আর এখানে নামটা বসানোর পরে আপনি সেকেন্ড ঘরে হচ্ছে আপনার গোত্র বা কিছু একটা দিতে পারেন, আর এখানে হচ্ছে আপনার নামটা দিবেন। যারা মুসলমান তারা হচ্ছে এমডি দিবেন, আর এখানে হচ্ছে লাস্ট নেমে আপনার নামটা দিবেন। আর যারা অন্য সম্প্রদায়ের আছেন তারা হচ্ছে কি এখানে আপনার পুরো নামটা দিবেন, আপনার প্রথম নামটা দিবেন, নামটা দেওয়ার পরে ওই বাকি অংশে আপনি আপনার গোত্রের নামটা বা কিছু একটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যাদের সিঙ্গেল নামে হচ্ছে এনআইডি কার্ড থাকে তাদের জন্য। আর এরপরে আমাদেরকে যেটা জিজ্ঞেস করবে যে ডেট অফ বার্থটা, তো এখানে এসে আপনি আপনার যে ডেট অফ বার্থটা আছে, অবশ্যই স্মার্ট কার্ড কিংবা এনআইডি কার্ড অনুযায়ী যে যে ডেট অফ বার্থটা আছে ওই ডেট অফ বার্থটা এখানে দিবেন। এরপর আমাদেরকে বলবে কান্ট্রি নামটা দিতে, তো সেক্ষেত্রে তো অবশ্যই এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করবো। এখন আমি যে পে আউট অ্যাকাউন্টের সেট আপের যে আপনাদেরকে স্ক্রিনশট গুলো দেখাচ্ছি, এটা একটা ইন্ডিয়ান প্রোফাইল ছিল, তো যখন সেট আপ করেছি এই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরেকবার একটু দেখে নেন, নামটা এভাবে দিবেন। এই যে যেমন এখানে দেখেন উনি কি করছে, ওনার নাম ছিল রাজা, তো সেক্ষেত্রে উনি কি করছে, রাজা ঘোষ দিয়ে দিচ্ছে। তো এরকম ভাবে হচ্ছে আপনারা দিবেন। আর ডেট অফ বার্থটা অবশ্যই স্মার্ট কার্ড অনুযায়ী দিতে হবে। আর কান্ট্রি এখানে এসে এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে, বাট আপনারা অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন, কারণ আমাদের বাংলাদেশে যেহেতু এখন বর্তমান সময়ে ফেসবুক মনিটাইজেশনটা অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে আমরা কান্ট্রি অপশনে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েন। পরবর্তীতে যদি আপনার সকল ডাটা ফিল আপ হয়েছে একবার ম্যাচ করে নিবেন। ম্যাচ করে নেওয়ার পরে এখান থেকে এসে নেক্সট যে বাটনটা আছে, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এবার বলবে এন্টার বিজনেস ইনফো, আপনার ব্যবসায়িক কিছু ইনফো এখানে চাবে। তো এখানে প্রথমত এসে আপনি আপনার কান্ট্রিটা এখানে যখন যদি আপনি ব্যাক পেজ অর্থাৎ প্রিভিয়াস পেজে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন, সো এখানে আপনার এই যে এই কান্ট্রিটা অটোমেটিক্যালি চলে আসবে। সো কান্ট্রি নিয়ে আর রাখাইতে হবে, বাট আপনার এখানে বিজনেস টাইপের যে বিষয়টা আছে, এই বিজনেস টাইপের জায়গাটা আমাদেরকে আসতে হবে, কি করতে হবে, বিজনেস টাইপ। তো বিজনেস টাইপের এখানে হচ্ছে 2টা 3টা প্রোফাইল আসবে বা 4টা 5টা ক্যাটাগরি আসবে। তো সেখান থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল স্ল্যাশ হচ্ছে সোল প্রিপারেটর, এই যে অপশনটা আছে এটা দিবেন, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অপশনটা দিবেন। এখন আমরা যদি এখানে বিজনেস অপশন দিতাম বা বিজনেস অপশন সিলেক্ট করতাম তাহলে কি হতো, আমাদের পেজের ক্ষতি হতো। কিসের জন্য এখানে পেজে ক্ষতি হতো সেটা যদি একটু বলি, মানে তখন যখন আমরা এই যে বিজনেস অপশন থেকে বা বিজনেস সেটআপের অপশন থেকে যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের ওই বিজনেসের যে টিন সার্টিফিকেট কিংবা হচ্ছে ট্রেড লাইসেন্স, ওই ব্যবসার নাম অনুযায়ী ট্রেড লাইসেন্সটা হচ্ছে ফেসবুক আমাদের কাছে চাবে। সো বিজনেস টাইপের এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য কোনো অপশন আপনারা এখানে দিবেন না। এবং মনে রাখবেন
এটা যদি আপনি কোনোভাবে ভুল দেন পরবর্তী সময় কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনার সেই পে আউট অ্যাকাউন্টটা বাতিল হবে, দেখা গেছে সেই প্রোফাইলটা দিয়ে পরবর্তী সময় আপনি আর মনিটাইজেশনই করতে পারতেছেন না, আপনার ক্ষয়ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে। সো সেই ক্ষেত্রে এখানে মাস্ট বি ইন্ডিভিজুয়াল অপশনটা যেন সিলেক্ট হয়। যদি সোল প্রোপাইটার এইটা যদি না লেখা থাকে সেক্ষেত্রে সমস্যা নাই, জাস্ট মনে রাখবেন ইন্ডিভিজুয়াল থাকতে হবে, মাস্ট বি আপনার এই ক্যাটাগরির এই জায়গাটা ইন্ডিভিজুয়াল মাস্ট বি আপনার থাকতে হবে, নয়তো কিন্তু ক্ষতি হয়ে যাবে বলে দিলাম। তো সেক্ষেত্রে এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নেক্সট যে বাটনটা আছে এই নেক্সট বাটনের উপরে একটা পুনরায় ক্লিক করে দিব। ঠিক আছে, যখন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব আমাদের সামনে বলবে যে এন্টার ইউর ইনফো, এবার আমাদের নিজেদের ইনফোটা তারা চাবে। যেখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার এইখানে লেখা আছে কি যে রাজা, পরবর্তীতে দেওয়া আছে ঘোষ, আর এখানে নতুন একটা অপশন বাড়ছে যেখানে আমাদের মিডল নেম দিতে বলছে। তো মিডল নেমটা কাদের হয়, যাদের 3 ওয়ার্ডে হচ্ছে নামটা হয়। যেমন ধরেন এখানে যদি আপনার নাম হইতো রাজা মৌলি ঘোষ, তাহলে 3 ওয়ার্ডের আপনার একটা নাম, তাহলে আপনার লিগ্যাল মিডল নেমের এই জায়গায় মৌলিটা দেওয়া লাগতো। বাট এই মুহূর্তে আমাদের নামটা যেহেতু ডাবল ওয়ার্ডের নাম, তো সেক্ষেত্রে এখানে আমরা শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেম যেরকম আছে এটাই রাখবো। আর এটা আমাদের না দিলেও হবে, কারণ এটা সামনে লেখাই আছে দেখেন ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয়। তো যাদের 3 ওয়ার্ডের নাম তাদেরকেই অ্যাপ্লিকেবল করতে হয় এটা, বাট বাকিদের তো আর লাগে না, তাদের তো 2টা ঘর হইলেই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা ফাঁকা রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী অপশনে আপনি এখানে দেখবেন যে ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে। সো ডেট অফ বার্থ যদি আপনি পূর্বের ঘরে সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, এখানে আর আপনাকে পুনরায় নতুন করে নির্বাচন করতে হবে না। ঠিক আছে, এবার আপনাকে বলবে প্রাইমারি অ্যাড্রেস দিতে। তো প্রাইমারি অ্যাড্রেস বলতে আপনার বর্তমানে যে আপনি যে জায়গায় অবস্থান করতেছেন, অর্থাৎ অথবা যেখানে আপনি পার্মানেন্ট থাকেন সেই জায়গাটার অ্যাড্রেসটার কথা আপনাকে জিজ্ঞেস করবে। তো সেক্ষেত্রে ঠিক এই যে এখানে যেরকম ভাবে আমি অ্যাড্রেসটা দেওয়া দেখিয়েছি এই পদ্ধতিতে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার লিগ্যাল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনার যে স্মার্ট কার্ড আছে কিংবা হচ্ছে এনআইডি কার্ড আছে ওইটার ব্যাক পার্টে গেলে বা ব্যাক পার্টে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা সুন্দরভাবে লেখা থাকে, ইভেন আপনার বাসা নাম্বারটাও দেওয়া থাকবে। তো সেখান থেকে এসে ওই নাম ওই যেখানে যেরকম ভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা একটু এখানে ইংলিশে লিখবেন, মাস্ট বি এখানে কোনো কিছু যেন বাংলায় ফিল আপ না করেন। যদি বাংলায় ফিল আপ করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার পে আউট অ্যাকাউন্ট রিজেক্টেড হইতে পারে। ঠিক আছে, কারণ এটা ফেসবুক অ্যাপ্রুভ করবে না। তো সেক্ষেত্রে মাস্ট বি ইংলিশে লিখতে হবে অ্যাড্রেসটার ক্ষেত্রে। যেমন দেখেন প্রথমত আপনার ভিলেজের নামটা রাখবেন, অর্থাৎ আপনি কোন ভিলেজে আছেন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসের নামটা দিবেন। তারপর হচ্ছে আপনার থানার নাম দিবেন। তারপর আপনার জেলার নাম দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার যে পোস্ট অফিসটা আছে এই পোস্ট অফিসের যে কোড আছে সেই পোস্ট অফিসের কোডটা আপনি দিবেন। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে আমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাড্রেসটা। এরকম ভাবে সুন্দর করে একটা নোটপ্যাডে আগে দরকার হলে অ্যাড্রেসটা লিখে নিবেন, যখন সেট আপ দিতে আসবেন তখন জাস্ট আপনার অ্যাড্রেসটাকে কপি পেস্ট মেরে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এই অ্যাড্রেস গুলো সুন্দর করে লিখে রাখা ভালো, কারণ অনেক সময় আমাদের প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে প্রয়োজন হয়, অনেক সময় আমাদের বিভিন্ন কাজে কিন্তু আমাদের এই অ্যাড্রেস গুলো প্রোভাইড করা লাগে। তো সেক্ষেত্রে আপনি একবার চাইলে ভালো করে লিখে রাখতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, তাহলে প্রাইমারি অ্যাড্রেসটা এখানে আমাদেরকে দিতে হবে, আর মাস্ট বি স্মার্ট কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অনুযায়ী স্মার্ট কার্ডটার অনুযায়ী হচ্ছে আপনারা ফিল আপ করে দিবেন। পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করবে সিটি নাম, যে তুমি কোন সিটিতে আসো। তা আপনার সিটি তো বুঝেনি আপনি কোন সিটিতে বসবাস করেন, যেমন আমি বর্তমানে ধরেন যদি আমার গ্রাম যেহেতু বরিশালে, সেক্ষেত্রে আমার সিটি হবে বরিশাল। তা আপনার ক্ষেত্রে এরকম সিটি আছে, আপনার যে জেলার নামটা সেই জেলার নামটা দিলে আপনার সিটিটা হয়ে যাবে। ঠিক আছে, আর পরবর্তীতে বলবে এস্টেট। তো এস্টেট তো বুঝতেছেনই যে আপনি কোন এস্টেটের আন্ডারে পড়তেছেন। সো ওই এস্টেট নামটা আপনি এখানে হচ্ছে দিয়ে দিবেন। ঠিক আছে, এস্টেটটা দিয়ে দিবেন। এস্টেট বলতে যেমন ঢাকা, আমাদের এস্টেট হচ্ছে ঢাকা, আপনাদের অনেকের ক্ষেত্রে বরিশাল হবে, অনেকের ক্ষেত্রে সিলেট হবে, অনেকের ক্ষেত্রে খুলনা হবে। তো যার ক্ষেত্রে যেটা হবে ওইটা হচ্ছে এস্টেট নামটা এখানে আপনারা দিবেন। আর এরপরে দেখবেন এখানে এসে যে জিপ অ্যান্ড পোস্টাল কোডের কথা বলতেছে আপনাদেরকে। তো জিপ অ্যান্ড পোস্টাল কোড বলতে আপনার যে পোস্ট অফিস কোডটা আছে, ওই যে যে আপনার অ্যাড্রেসে আপনার যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ডের নিচে সুন্দর করে আপনারা খেয়াল করলেই দেখবেন যে ওখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লেখা থাকে। ওখানে কি আপনার মানে ওই যে পোস্ট অফিস কোডটা লেখা থাকে, ওই পোস্ট অফিস কোডটা এখানে সুন্দর করে বসান। পরবর্তীতে এখানে বলবে যে কান্ট্রি কোড দিতে। তো এইখানে দেখেন এটা যেহেতু ইন্ডিয়ান নাম্বার, সো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে কান্ট্রি কোডটা আমাদের 9 অন হয়। বাট এখানে আপনি গিয়ে বাংলাদেশ খুঁজলেই পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশের যে কান্ট্রি কোডটা হয় এটা কয়জন জানেন জানি না, বাট কান্ট্রি কোডটা বলে দিচ্ছি, +880। এটা হলো আমাদের বাংলাদেশের মোবাইল নাম্বারের কান্ট্রি কোড। অর্থাৎ যদি আউটসাইড কোনো কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে কল করতে হয় তাহলে এই যে +880 এইটা তাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। এইটা ব্যবহার করেই তাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ফোন নাম্বারে কল করতে হবে। কারণ এগুলো প্রত্যেকটা দেশের ফোন নাম্বার গুলোর ক্ষেত্রে যেটা হয়, প্রত্যেকটা দেশের কান্ট্রি আলাদা করার জন্য প্রত্যেকটা দেশের এক একটা স্পেসিফিক কান্ট্রি কোড আছে। যেমন আপনি ইউএসএ টা যদি দেখেন তাহলে ওইগুলো +1,
এরকম ভাবে প্রত্যেকটা দেশে এক একটা কান্ট্রি কোড অ্যাভেলেবেল আছে নাম্বারের জন্য। সেই কান্ট্রি কোডটা আপনাকে দিতে হবে, জাস্ট এখান থেকে বাংলাদেশটা খুঁজে নিবেন, তাহলে আপনি কান্ট্রি কোডটা পেয়ে যান। এরপরে আপনার এই জায়গাটায় হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা আপনি হচ্ছে দিয়ে দিবেন। আপনার যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ ফোন নাম্বার, অবশ্যই যেটা অ্যাক্টিভ আছে এবং যেটা সবসময় ব্যবহার করেন, সেরকম একটা ফোন নাম্বার হচ্ছে এখানে আপনারা দেওয়ার ট্রাই করবেন। পরবর্তীতে আপনার কাছে চাবে হচ্ছে ইমেইল। সো সেক্ষেত্রে এখানে যে কোনো একটা মেইল দিলেই হবে, অর্থাৎ আপনার পার্সোনাল যে কোনো একটা মেইল আপনি এখানে প্রোভাইড করলেই হবে। কিন্তু মনে রাখবেন, আপনার এইখানে পে আউট জনিত অর্থাৎ টাকা পয়সা জনিত যত নোটিফিকেশন আসবে, সকল নোটিফিকেশন কিন্তু এই মেইলটাই আসবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে আপনার যে বিজনেস মেইলটা, মানে আপনার যে পার্সোনাল মেইলটা আছে, যেটা আপনি স্টেবল টাইম বা লং টাইম ধরে ব্যবহার করেন, সেই মেইলটা দিলেই হবে। অর্থাৎ ফেসবুক প্রোফাইলে যে মেইলটা ব্যবহার করছেন ওই মেইলটাই যে ব্যবহার করতে হবে এরকম কোনো রুলস নাই বা এরকম কোনো ইস্যু নাই। আপনার যে মেইলটা আপনি সবসময় ব্যবহার করেন এবং যেটাতে আপনি নোটিফিকেশন পেতে চান, এই যে আপনার টাকা ঢুকবে, আপনার টাকা হোল্ড হয়েছে, আপনার টাকা রিজেক্টেড হয়েছে, এরকম যত নোটিফিকেশন আছে পে আউট জনিত মানে টাকা পয়সা রিলেটেড, সকল নোটিফিকেশন আপনার হচ্ছে এই মেইলের মধ্যে আসবে। সো বুঝে শুনে অবশ্যই মেইলটা দিবেন। এরপর আমাদেরকে পরবর্তী যে অপশনটা প্রোভাইড করবে, সেখানে আমাদেরকে যেটা বলতেছে আপনি যদি খেয়াল করেন, বলবে যে পে আউট অ্যাকাউন্ট দিতে। কি বলতেছে? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে। এই যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা হইলো আপনার প্যান বলা হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে এটাকে প্যান বলা হয়, বাট আমাদের বাংলাদেশে এটাকে বলা হয় টিন নাম্বার। কি বলা হয়? টিন, TIN, টিন। তো এই যে টিন নাম্বারটা আছে আপনাদের, এই টিন নাম্বারটা হচ্ছে আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। আপনাদের যে টিন সার্টিফিকেট আছে, সেই টিন সার্টিফিকেটের অনুযায়ী এখানে আপনাদেরকে নামটা প্রোভাইড করতে হবে। আচ্ছা, এখানে যেটা আমরা যদি দেখি, সরি, এই এই প্রথম ঘরে হচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, সেই মানে এনআইডি কার্ডের অনুযায়ী অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিব, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা হচ্ছে প্যান নাম্বার যেটা আছে। তো এখানে হচ্ছে এনআইডি কার্ড দিবেন। আর ভ্যাট অ্যান্ড জিএসটি রেজিস্ট্রেশন যেটা আছে, এখানে আপনাদেরকে হচ্ছে টিন নাম্বার বা ট্যাক্স সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি একটু দেখি যে একটা টিন সার্টিফিকেটের নাম্বারটা আমরা কোথায় পাবো। ওকে, বাংলাদেশের টিন সার্টিফিকেটের নাম্বারটা পাওয়ার জন্য আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আপনারা etin.com লিখে ভিজিট করলেই হবে। ই টিন এটা লিখে আপনি গুগলে সার্চ করলে এই যে income tax.gov.bd এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে আসতে হবে। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে রেজিস্টার বাটন আছে, যাদের টিন সার্টিফিকেট বানানো নাই তারা এখান থেকে রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে একটা আপনার ইউজার আইডি দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড। এবার আপনাকে কিছু সিকিউরিটি কোশ্চেন করবে, একটা কোশ্চেন নিবেন, যেমন হোয়াট ইজ ইউর পেটস নেম, এখানে আপনার পেট নেমটা দিবেন। এরপর আপনাকে বলবে কান্ট্রি, যে তুমি কোন কান্ট্রিতে বিলং করো। দেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসের কথা বলবে, ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেন ট্রাই আনাদার এবং ভেরিফিকেশন লেটার্স দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। ঠিক আছে। আর যারা না পারেন এই জিনিসটা, যে কিভাবে নিজে নিজে একটা টিন সার্টিফিকেট বানানো যেতে পারে, এই বিষয়ে যাদের টোটালি ধারণা নাই, তারা গুগলে গিয়ে যদি সার্চ করেন যে হাউ টু মেক এ টিন সার্টিফিকেট, এটা লিখে সার্চ করলেই আপনি হচ্ছে টিন সার্টিফিকেট বানানোর অপশন পাবেন। এই যে কিভাবে এই টিন সার্টিফিকেট করবেন, এরকম অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে একটু সুন্দর করে আপনি একটা টিন সার্টিফিকেট বানিয়ে নিন, নিজের মতো করে একটা টিন সার্টিফিকেট আপনি বানিয়ে নিন, তাহলেই হবে। ঠিক আছে। তো টিন সার্টিফিকেট বানানোর পরে আপনার লগ ইন আইডি এবং ইউজার নেম পাবেন। এটা দিয়ে হচ্ছে আপনাকে আপনার যে প্রোফাইলটা আছে টিনের, সেটাতে লগ ইন করতে হবে এবং এখান থেকে দেখবেন যে ভিউ টিন সার্টিফিকেট লেখা আসে এরকম। এই যে ভিউ টিন সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। তো ভিউ টিন সার্টিফিকেট ক্লিক করলে পরে এই যে দেখবেন এরকম ভাবে আপনার সামনে টিন সার্টিফিকেট আসবে আপনার। সো এখান থেকে এসে এই যে আপনার টিন সার্টিফিকেটের যে ট্যাক্স আইডি নাম্বারটা আছে, এটাকে আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আপনার ওই যে যেখানে আপনার টিন নাম্বারটা চাবে বা যেখানে আপনাকে টিন নাম্বারটা প্রোভাইড করতে বলবে, সেই জায়গাটা এসে আপনি আপনার টিন নাম্বারটা জাস্ট এরকম ভাবে প্রোভাইড করে দিবেন। এই ঘরটায় আপনার টিন নাম্বারটা প্রোভাইড করে দিবেন। তো টিন নাম্বারটা প্রোভাইড করে দিলেই আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে। এই যে এই জায়গাটা আপনার টিন নাম্বারটা দিবেন। আর এই যে এখানে দেখেন ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এটা একেবারে টোটালি অপশনাল যেহেতু, তো সেক্ষেত্রে এখানে আমরা কিছু না দিলেও হবে, অর্থাৎ এই ঘরটা আমরা চাইলেই ফাঁকা রাখতে পারবো। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে এই ঘরটা, এই যে চেক বক্সটা আছে, এখানে একটা টিক মার্ক প্রোভাইড করতে হবে। টিক মার্ক প্রোভাইড করার পরে আমরা দেখবো যে নেক্সট যে বাটনটা আছে, এই নেক্সট বাটনটা আমাদের সামনে ইনেবল হয়ে যাবে। সো এখান থেকে এসে আমাদের নেক্সট বাটনে একটা ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে আমরা যখন ক্লিক করব, এখন আমাদেরকে এখানে যেটা বলবে, আপনারা যদি খেয়াল করেন, এখানে বলতেছে কি ম্যানুয়ালি লিঙ্ক ইন ব্যাংক অ্যাকাউন্ট। কি বলতেছে? ম্যানুয়ালি ভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে বলতেছে, অথবা লিঙ্ক ইন ইউর পেপ্যাল অ্যাকাউন্ট।
তো সেক্ষেত্রে যারা ইন্ডিয়ায় আছে, যেহেতু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হচ্ছে পেপাল কিন্তু অ্যাপ্রুভাল না, বা পেপার কিন্তু গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত ইস্যু করা হয় নাই, এবং পারমিশন যেহেতু দেওয়া হয় না, সো সেক্ষেত্রে আমরা বাংলাদেশে বসে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও পারবো না। আর যেগুলো পারবো সেগুলো টেম্পোরারি, যেহেতু সেটা দিয়ে যেহেতু প্রপারলি কাজ করা যায় না, সো সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। সো এই কারণে আমরা কি করব, ম্যানুয়ালি লিঙ্ক ইন ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা আছে, অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে যারা মনিটেশন করব তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে মনিটেশনটা করতে হবে, বা চেষ্টা করব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মনিটেশনটা করা। এখন এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে যে স্যার কোন ব্যাংক অ্যাকাউন্ট আমাদের জন্য ভালো হবে। সেটা যদি আমি আপনাদেরকে বলি, ডাচ বাংলা হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, ব্র্যাক ব্যাংক হতে পারে। ইভেন অন্যান্য বাংলাদেশে যত ব্যাংক আছে, যে ব্যাংক রেমিটেন্স অ্যাপ্রুভ করে বা রেমিটেন্স গ্রহণ করে সেই ব্যাংক হইলেই হবে, যে কোনো ব্যাংক। অর্থাৎ ডুয়াল কারেন্সি যারা অ্যাপ্রুভ করে তাদের যে কোনো ব্যাংক থেকে আপনি হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ দিতে পারেন। প্রত্যেকের যেহেতু পেমেন্টের নিয়ম একরকম, তো সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার কথা না, যে কোনো ব্যাংক থেকে আপনি পেমেন্ট পাবেন। তবে বেটার সার্ভিসের কথা যদি বলি, তবে সেক্ষেত্রে তো ডাচ বাংলা অবশ্যই বেটার হবে, বিকজ ডাচ বাংলার সব থেকে এটিএম বুথ বেশি আছে টাকা পয়সা তোলার ক্ষেত্রে। ইসলামী ব্যাংকও চাইলে আপনারা নিতে পারেন, ব্র্যাক ব্যাংকও চাইলে নিতে পারেন, কারণ ব্র্যাক ব্যাংকের টাকা আবার বিকাশের মাধ্যমে বের করা যায়। তো এখান থেকে এসে তাহলে আমাদের কি করতে হবে, যে ম্যানুয়ালি লিঙ্ক ইন ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এটার উপর আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, দেন এটা সিলেক্ট করার পরে আমাদের সামনে দেখবেন যে একটা ফর্ম প্রোভাইড করবে, এবং এখানে আমাদেরকে কিছু জিনিস দিতে হবে। যেমন যদি আপনি দেখেন, প্রথম আমাদেরকে বলছে কি, যে তোমার ব্যাংকের কান্ট্রি, অর্থাৎ কোন ব্যাংকের কান্ট্রিতে, কোন কান্ট্রিতে তুমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে চাও। তো সেক্ষেত্রে এখানে দেখেন আমরা এখানে ইন্ডিয়া প্রোফাইল দেওয়া আছে, বাট আমরা যারা বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট যারা আনবো, তারা অবশ্যই কিন্তু এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবে। পরবর্তীতে আমাদেরকে বলবে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে তোমার অ্যাকাউন্টের, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনি দিচ্ছেন বা যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে প্রোভাইড করবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার নেমটা দিতে হবে। মনে রাখবেন, আপনি যদি পে আউট অ্যাকাউন্ট আপনার বাবার নামে সেট আপ দেন, এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনারটা চাইলে অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে যেহেতু একটা জিনিসে আপনার বাবার নাম হবে আর এখানে আপনার নাম হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা আপনাকে দিতে হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা যে নামগুলো প্রোভাইড করি তাদেরকে, বা যে ডকুমেন্ট গুলো প্রোভাইড করি, সেই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু নামটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, মাস্ট বি অ্যাকাউন্ট হোল্ডার নামটা দিতে হবে। যেমন ধরেন আমার ক্ষেত্রে হইলে আমি কি দিতাম, অর্ণব নাসিম দিতাম। ঠিক আছে, এবার পরবর্তী যে বিষয়টা সেটা হলো সুইফট কোডের ব্যাপারটা। সুইফট কোডের জায়গাটা সুইফট কোডটা দিতে হবে। এখন অনেকেই বুঝেন না আসলে যে সুইফট কোডটা কি। এটার দুইটা প্রসেস আছে এটা জানার। একটা হলো আপনার যে নিকটস্থ ব্রাঞ্চ আছে, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেখানে গিয়ে যে কোনো কর্মকর্তার সাথে কথা বললে আপনারা তাকে সুইফট কোডটা বলে দিবে। অথবা ব্যাংকের যে হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে বলে আপনি কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চের নামটা যদি বলেন, হেল্পলাইন থেকে আপনাকে সুইফট কোডটা বলে দিবে। আর যদি এটা অত ঝামেলা না নিতে চান, নিজে নিজে যদি বের করতে চান, তাহলে গুগলে চলে যাবেন, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটার নাম লিখবেন। যেমন আমরা যদি এখানে লিখি ডাচ বাংলা ব্যাংক, দেন আপনি যে ব্রাঞ্চে বসে অ্যাকাউন্ট করেছেন, ফর এক্সাম্পল আমার অ্যাকাউন্ট ধরেন গোপালগঞ্জে, তো গোপালগঞ্জ এরকম লিখতে হবে আমাদেরকে, গোপালগঞ্জ। তারপর লিখতে হবে এখানে BRANCH, গোপালগঞ্জ ব্রাঞ্চ। তারপর লিখতে হবে সুইফট কোড, যেহেতু আমাদের কাছে সুইফট কোড চাইছে, SWIFT, সুইফট, CODE কোড। এটা লিখে আপনি সার্চ করলে এখানে আপনারা দেখবেন যে এই যে ব্যাংকস বিডি ওআরজি যে ওয়েবসাইটটা আছে, এটার ভিতর আপনি যাবেন। এই ব্যাংকস বিডি ওআরজি তে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এই ব্যাংকের, অর্থাৎ এই ডাচ বাংলা ব্যাংকের গোপালগঞ্জ ব্রাঞ্চের ওভারঅল ডাটা এখানে শো করবে। সো এইখানে আসলে আপনি একটু নিচের দিকে যখন আসবেন, এখানে এই যে দেখবেন সুন্দর করে সুইফট কোডটা প্রোভাইড করা আছে। তো এখান থেকে এসে এই যে সুইফট কোডটা আছে এটাকে আপনি কপি করে নিবেন। কপি করে নিয়ে আপনার ওই জায়গাটায় আপনি ব্যবহার করে দিবেন, অর্থাৎ সুইফট কোডের যে ঘরে এখানে ব্যবহার করে দিবেন। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, সুইফট কোডটা প্রোভাইড করতে হবে। পরবর্তীতে আমাদেরকে লাস্টের ঘরে এসে জিজ্ঞেস করবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো জাস্ট আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনি এখানে প্রোভাইড করে দিবেন। তো যখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা সকল কিছু ফিল আপ করে ফেলবো, তখন এখানে আমাদেরকে বলবে যে লিঙ্ক পে আউট মেথড। সো আপনি এখান থেকে এসে যখন লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এইটুকু করলেই মূলত হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। তো খুবই ছোট্ট এবং খুবই নর্মাল একটা বিষয়, যে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করাই হচ্ছে সেট আপের অ্যাকাউন্ট। কিন্তু পরবর্তী সময় একটু ঝামেলা পোহাইতে হয়, সেটা হলো ট্যাক্স ইনফো নিয়ে। অর্থাৎ যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা সেট আপ করে ফেলি, কিংবা হচ্ছে পার্সোনাল ইউজার ডাটা সবকিছু প্রোভাইড করে ফেলি, তারপর আমাদেরকে হচ্ছে ট্যাক্স ইনফো প্রোভাইড করতে হবে ফেসবুকের কাছে। কারণ ফেসবুককে যদি আমরা ট্যাক্স ইনফো না দিই, তাহলে আমাদের পেমেন্টটা কিন্তু হোল্ড করে রাখবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই ট্যাক্স ইনফোটা প্রোভাইড করতে হবে। তো কিভাবে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে ট্যাক্স ইনফো প্রোভাইড করব, এখনই আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব।
লাকি আক্তার আপু একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন যে টিন সার্টিফিকেট করলে নাকি প্রতি বছর ট্যাক্স দিতে হয়, যদি দিতে না পারে তাহলে নাকি অ্যারেস্ট করে, এটা কতটুকু সত্যি জানতে চাই। টিন সার্টিফিকেট করলেই যে ট্যাক্স দিতে হবে এরকম কোনো বিষয় না। আমরা সাধারণত টিন সার্টিফিকেট যে টিনটা করে থাকি এটাকে বলা হয় জিরো টিন সার্টিফিকেট, অর্থাৎ এটা হলো জিরো টিন। ঠিক আছে, জিরো টিন মানে হলো কি জানেন? জিরো টিন মানে হলো ওটার জন্য কোনো প্রকার ভ্যাট প্রোভাইড করতে হয় না। ভ্যাট কাদের দেওয়া লাগে দেখেন, যাদের গভর্নমেন্ট থেকে টিন করায় বা গভর্নমেন্ট থেকে যাদের জায়গা জমি আছে তাদের হচ্ছে ভ্যাট দেওয়া লাগে। যেমন ধরেন আপনি এলাকায় আপনার ইউনিয়ন পরিষদে দেখবেন যে একটা ফি দেওয়া লাগে। যদি এই সমস্ত ব্যাপারে আমাদের দেশের মানুষের ধারণা বা আইডিয়া কম আছে, কিন্তু দেখবেন আপনার আব্বুকে জিজ্ঞেস করলে বলবে যে তোমার কি কখনো পরিষদে টাকা পয়সা প্রোভাইড করা লাগে, বা কোনো বছরে কি কখনো টাকা পয়সা দেওয়া লাগে, 100-150 টাকা এরকম কোনো টাকা দেওয়া লাগে কিনা ইউনিয়ন পরিষদে যারা এলাকায় আছে। দেখবেন সে বলবে হ্যাঁ যে এরকম একটা টাকা দিতে হয়। আবার কিছু কিছু গ্রামের ক্ষেত্রে এটা ওই যে গভর্নমেন্ট থেকেই প্রোভাইড করে দেয়, অর্থাৎ দেখা গেছে ওই যে আপনার চেয়ারম্যান এরাই হচ্ছে প্রোভাইড করে দেয়, মেম্বার এরা প্রোভাইড করে দেয়, যার ফলে অনেক গ্রামের মানুষের হচ্ছে প্রোভাইড করা লাগে না। আর ভ্যাট আসলে সবার কাছ থেকে নেয়ও না। যাদের পরিস্থিতি ভালো, যাদের সাংসারিক অবস্থা ভালো, যারা মিডল ক্লাস আছেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে হচ্ছে ভ্যাট গুলো নেয়। যাদের জায়গা জমি অতিরিক্ত আছে, যাদের বাড়িতে বিল্ডিং আছে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে ভ্যাট গুলো নিয়ে থাকে। সো জিরো টিনের ক্ষেত্রে কোনো প্রকার ভ্যাট দেওয়া লাগে না। আর এটার জন্য আপনাকে পুলিশ অ্যারেস্ট করারও কিছু নাই, হয়তো আপনাকে জিরো টিনটা জাস্ট মাঝে মধ্যে কাটায় আনতে হয় আমাদের পরিষদ থেকে। তো ওই পরিষদে 5 বছর 6 বছর পরে গিয়ে আপনি জাস্ট একবার কাটায় আনলে এটাই হবে। এখন ওই যে যারা ফেসবুকে যারা ভিডিও টিডিও বানায় ওনাদের কথায় এত বেশি ফাও লাফালাফি করার দরকার নাই। দরকার হইলে আপনার পরিষদে, অর্থাৎ আপনার যে ইউনিয়নে বাসা কিংবা পৌরসভায় বাসা, সেখানে প্রত্যেকটা পরিষদে কিংবা হচ্ছে পৌরসভায় সচিব থাকে, সচিবের সাথে গিয়ে আপনি একটু কথা বলবেন, কথা বলে তার কাছ থেকে টিন সার্টিফিকেট সম্বন্ধে আরো বেটার একটা আইডিয়া নিয়ে নেবেন। যেহেতু আমার গভর্নমেন্ট সম্বন্ধে অত বেশি আইডিয়া নাই, তো আমি যতটুকু জানি ততটুকু ক্লিয়ার করার চেষ্টা করেছি। বাকিটা আপনারা সচিবের সাথে কথা বললে সচিব আপনাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে বলবে যে একটা টিন সার্টিফিকেটের বিনিময়ে আপনার কি কি ক্ষতি হতে পারে, কি কি করা লাগবে, ওভারঅল আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে। লিমা খানম আপু বলছেন ভাইয়া একটা টিন আইডি দিয়ে কয়টা অ্যাকাউন্ট সেট আপ করা যায়? একটা টিন আইডি দিয়ে একটা অ্যাকাউন্টে সেট আপ করা যাবে পে আউট অ্যাকাউন্ট, এর বেশি করা যাবে না। আর একটা ফেসবুক অ্যাকাউন্টে একটা পে আউটের অ্যাকাউন্টের বেশি মাল্টিপল পে আউট অ্যাকাউন্ট একেবারে সেট আপ করা ঠিক না। অর্থাৎ আপনার পরবর্তী সময় যতগুলো পেজে আপনি মোটিভেশন পাবেন, জাস্ট এই পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করেই আপনি হচ্ছে পে আউট অ্যাকাউন্টের উপর ক্লিক করে অ্যাড করে দিলেই আপনার হচ্ছে মোটিভেশন কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে কোনো প্যারা নেই। আচ্ছা আসেন তাহলে আমরা ট্যাক্স ইনফোটা কিভাবে প্রোভাইড করবো ফেসবুককে সেটা একটু দেখি। সেটা যদি আপনি এখানে দেখেন যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো কি বলতেছে আমাদেরকে, যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, যে তোমার ট্যাক্স ইনফোটা দাও। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সে অ্যাড ট্যাক্স ইনফো যে জায়গাটা আছে, এই অ্যাড ট্যাক্স ইনফোর উপর একটা ক্লিক করে দিবেন। কি করবেন? অ্যাড ট্যাক্স ইনফোর উপর একটা ক্লিক করবেন। অ্যাড ট্যাক্স ইনফোর উপরে ক্লিক করলে আপনি এখানে দেখবেন আপনাকে ট্যাক্স ইনফোর যে ফেসবুকের যে ইটা আছে, মানে ট্যাক্সের যে ওয়েবসাইটটা আছে, এটা সেপারেটেড একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড করা। তো সেখানে আসলে পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা পুনরায় চাবে। তো সেই জিনিসটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে লগ ইন বাটনটা পাবেন, জাস্ট এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলটা চলে আসবে, এবং এখানে আপনার যে রিকোয়েস্ট মানে একটা অ্যাক্সেস আপনার কাছ থেকে নিবে ফেসবুকের কাছ থেকে। সো সেক্ষেত্রে এখানে কন্টিনিউ অ্যাজ রাজা বা আপনার প্রোফাইলের নামটা এখানে দেখা যাবে। সো ওই প্রোফাইলটা ঠিক আছে কিনা এটা দেখে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে ট্যাক্স অ্যাকাউন্ট সেট আপের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমাদের সামনে চলে আসবে। যেমন দেখেন এখানে ট্যাক্স ইনফরমেশন দিয়ে আমাদেরকে বলতেছে গেট স্টার্টেড। তো এখানে আমাদেরকে বলছে কি হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, যে তোমার ট্যাক্স ক্লাসিফিকেশন কি। তো সেক্ষেত্রে দেখেন এই যে এই জায়গাটায় মূলত আপনি কট খাইতেন যদি আপনি ওই যে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার সময় যদি ওখানে ইন্ডিভিজুয়াল না দিতেন, তাহলে আপনি কিন্তু এখন এখানে বিজনেস অপশনে থাকতো, আর তখনই এই জায়গাটায় আপনার অপশন গুলো সব ঘুরে ফিরে যাইতো। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করে আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিভিজুয়ালি শো করতেছে। তার মানে আমরা বুঝে নিচ্ছি আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ঠিক আছে। এবার আমরা পরবর্তী অপশনে যাব। পরবর্তী অপশনে আমাদেরকে কি জিজ্ঞেস করতেছে দেখেন, যে আর ইউ এ ইউএস সিটিজেন অর ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার অর আদার্স রেসিডেন্ট এলিয়েন। অর্থাৎ তুমি কি ইউএস এর সাথে কোনোভাবে কানেক্টেড কিনা, এবং এইটার সাথে তোমার কোনো প্রকার রেসিডেন্সি আসে কিনা, তুমি কি গ্রিন কার্ড হোল্ডার কিনা, এগুলো জিজ্ঞেস করতেছে। তো যেহেতু আমরা ভ্যাট প্রোভাইড করবো না ইউএসএ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নো সিলেক্ট করে দিব। ঠিক আছে। পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করবে কি, যে পরবর্তী কোশ্চেনটা কি করছে দেখেন এখানে, যে আর ইউ, এই যে দেখেন, আর ইউ অ্যাক্টিং অ্যাজ ইন্টারমিডিয়েটারি এজেন্ট অর পারসন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অ্যানাদার পারসন অর এজ এ ফ্লো থ্রো এন্টিটি। অর্থাৎ আপনি যে পেমেন্টটা এখান থেকে রিসিভ করবেন, এটা কি কোনো প্রকার ইন্টারমিডিয়েটরি যে আপনার যে এজেন্ট আছে তাদের মাধ্যমে করাবেন কিনা, অথবা আপনি নিজে করবেন কিনা,
তো এরকম আর কি একটা বিষয় বলে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু কোনো প্রকার এজেন্সির মাধ্যমে রিসিভ করাবো না, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা নো সিলেক্ট করে দিব। পরবর্তীতে আমাদেরকে দেখেন এখানে বলবে যে এখানে একটা ফুল নেম লিখতে বলবে, অর্থাৎ আপনার পুরো নামটা লিখতে বলবে। তো ফুল নেমটা কিভাবে লিখবেন? ফুল নেমটা লিখবেন আপনার ওই প্রোফাইলে একটু আগে যেভাবে আপনি সেটআপটা দিয়ে আসছেন, ওইখানে যে নামটা দিয়েছেন সেম নামটা হচ্ছে আপনি এখানে কিন্তু লিখবেন। অন্য নাম লিখলে কিন্তু হবে না, মাস্ট বি সেম নামটা আপনাকে লিখতে হবে, অবশ্যই টিন সার্টিফিকেটের সাথে মিল রেখে। এরপর আমাদেরকে বলবে কান্ট্রি অফ সিটিজেনশিপ, যে তুমি কোন কান্ট্রির সিটিজেন। তো সেক্ষেত্রে যেহেতু এই প্রোফাইলটা ছিল ইন্ডিয়ার, সো এখানে ইন্ডিয়া দেওয়া হয়েছে। বাট আমরা যারা বাংলাদেশি আছি আমাদের ক্ষেত্রে কি দিতে হবে? এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। দেন নিচের দিকে আসলে আমরা এখানে দেখব যে এখানে একটা ঘর আছে, যে তোমার কি কোনো প্রকার ইউএস এর ই আছে কিনা, অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার চাচ্ছে। তা আমরা এখানে কি লিখবো? যে আই হ্যাভ এ নন ইউএস টিন, যে আমার একটা নন ইউএস টিন সার্টিফিকেট আছে, অর্থাৎ ইউএস এর টিন সার্টিফিকেট আমার নাই। আর এখানে হচ্ছে যদি আপনার ইউএস এর টিন সার্টিফিকেট থাকে তাহলে হচ্ছে ইউএস টিন দিতে হবে। তার মানে আমরা তো যেহেতু বাংলাদেশি, আমাদের যেহেতু কোনো প্রকার ইউএস এর টিন নাই, তো সেক্ষেত্রে আমরা এই প্রথম অপশনটা টিকমার্ক দিব। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখেন আমাদের প্রোফাইলের ওভারঅল যত ডাটা আছে সেই ডাটাটা অটোমেটিক্যালি এখানে প্রেজেন্ট হবে। এখন এইখানে যে ডাটাগুলো আপনার প্রেজেন্ট হচ্ছে, এই ডাটাগুলো কোথা থেকে আসতেছে? এই ডাটাগুলো আসতেছে আপনার ওই পার্সোনাল প্রোফাইল থেকে। একটু আগে আমরা যখন পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গেছি, সেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় যে আমাদের যে ডাটাগুলো প্রোভাইড করতে হয়েছে, সেই ডাটাগুলোই কিন্তু এখানে আপনার প্রেজেন্ট হবে। আপনার চাইলে একবার মিলিয়ে নিতে পারেন। তো এখানে জাস্ট আপনি একটা রিভিশন দিবেন, যদি ভুল থাকে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ওই পেজটা যাবেন, ওই পেজটা গিয়ে ওই জিনিসটা কাইন্ডলি একটু চেঞ্জ করে দিবেন। দেন এখান থেকে আপনি নেক্সট যে বাটনটা পাবেন, এই নেক্সট বাটন উপর একটা ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে পরে আমাদেরকে বলবে এখানে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, যে তোমার এটা কি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম কিনা। অর্থাৎ আপনার যে মেইলিং অ্যাড্রেসটা, অর্থাৎ আপনাকে একটা মেইল প্রোভাইড করবে ট্যাক্স ইনফোর জন্য, সো সেটার ক্ষেত্রে এখানে এই যে টিক মার্কটা আপনাকে দিতে হবে। সো টিক মার্কটা দিয়ে জাস্ট এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনাকে হচ্ছে টিনের আর একটা ঘরে নিয়ে আসবে, এবং এখানে বলবে লোকেশন অফ হোয়ার সার্ভিসেস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্ম, যে তুমি কোথায় সার্ভিসেস দাও অথবা হচ্ছে ফিজিক্যালি কোথায় পারফর্ম করো। সো আমরা যেহেতু ইউএস এর সাথে টোটালি কানেক্টেড না, সো সেক্ষেত্রে আমরা এখানে 0% অফ সার্ভিসেস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমরা টোটালি ইউএস এর সাথে কোনোভাবেই কানেক্টেড নাই, অর্থাৎ 1%ও আমরা কানেক্টেড না। সো যেহেতু বাংলাদেশি, এখান থেকে 0% আমরা দিয়ে দিব। দেন এখান থেকে আমরা ওটা সিলেক্ট করার পরে এখান থেকে নিচে যে নেক্সট বাটন পাবো এটার উপরে ক্লিক করতে হবে। দেন নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে কনসেন্ট এন্ড সাইন আসবে, যেখানে হচ্ছে আমাদেরকে একটা এগ্রিমেন্টে সিগনেচার প্রোভাইড করতে হবে। সো সেক্ষেত্রে এখানে আই কনসেন্ট টু প্রোভাইড ইলেকট্রনিক সিগনেচার ফর দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাজ পার আইআরএস ফ্রম WHBEN, এখান থেকে এসে আপনারা এই যে টিক মার্কটা আছে, এই বিন এর এইটা হচ্ছে টিক মার্কটা প্রোভাইড করে দিবেন। টিক মার্ক প্রোভাইড করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ইন ফর দ্য পার্সন আইডেন্টিটি অনলাইন। এই যে দেখেন অনলাইন অন অফ দিস ফ্রন্ট, অর্থাৎ এখানে আমার আইডেন্টিটিটা আমি কনফার্ম করতেছি। এবং পরবর্তী ঘরে আপনি হচ্ছে এখানে দেখবেন যে আপনার কাছে একটা সিগনেচার লাগবে। So, প্রথমত এখানে একটা টিক মার্ক দিবেন। দেন এই সিগনেচারের ঘরে আপনার নামটা লিখবেন। এখন আপনি যেরকম সিগনেচার দেন সেরকম কিন্তু না, এখানে আপনি একদম প্রথমে যেভাবে নামটা লিখেছেন, আপনার যে স্মার্ট কার্ড বা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে সরি টিন সার্টিফিকেটে যে আপনার যে নাম্বারটা আছে, সেই নামটা পুরোপুরি একেবারে অরিজিনাল যেরকম ভাবে লেখা থাকে সেরকম ভাবেই হচ্ছে আপনি এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে এখান থেকে নেক্সট যে বাটনটা আছে এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে আপনার যে ইটা আছে, আইডেন্টিটির যে টোটাল ওভারঅল বিষয়টা আছে, এটা একবার পুনরায় রিভিউ দেওয়া হবে। দেন এখান থেকে জাস্ট সাবমিট ফর্ম বাটনের উপর একটা ছোট্ট করে ক্লিক করে দিবেন। সাবমিট ফর্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং বলবে এখানে যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তা আপনি যখন দেখবেন যে এখানে এরকম নোটিফিকেশন আসছে যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা কমপ্লিট হওয়া মানে আপনার যে অ্যাডসটা আছে, মানে আপনার যে অ্যাড ইনফোটা আছে, বা আপনার যে স্টার বা স্টার সেটআপ বলেন, কিংবা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটেশন বলেন, কিংবা ইনস্ট্রিম সেটআপ বলেন, যেটাই বলেন না কেন সেটা আপনার সেটআপ হয়ে যাবে। তো একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনাকে বলবে যে একটা মেইল তারা পাঠানোর কথা বলবে আপনাকে। সো এইটা টিক মার্ক দিয়ে জাস্ট ডান বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ডান বাটনে ক্লিক করলে আপনার মনিটেশন সেটআপটা হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতিটা এতক্ষণ দেখালাম, এই পদ্ধতিতে আমাদেরকে পে আউট অ্যাকাউন্টটা সেটআপ দিতে হবে এবং আমাদের টিন সার্টিফিকেটের মাধ্যমে আমাদের পে আউট অ্যাকাউন্টটাতে ভেরিফিকেশন করতে হবে। যদি আমরা আমাদের পে আউট অ্যাকাউন্টটাতে ভেরিফিকেশন না করি, বা আমাদের পে আউট অ্যাকাউন্টটা যদি আমরা কোনোভাবে ভেরিফিকেশন না করি, সেক্ষেত্রে আমাদের অনেক রকমের ক্ষয়ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে।
সো ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে সবসময় সেট আপটা সঠিকভাবে প্রোভাইড করা। তাহলে এই বিষয়টাকে আমরা ওভারঅল ক্লিয়ার হতে পেরেছি কিনা সবাই? এখন কি নিজে নিজের প্রোফাইলটা সেট আপ দেওয়া যাবে? তাহলে আমি আপনাদেরকে প্রথমেই কিন্তু বলে নিয়েছি, ইনস্ট্রিমের সেট আপ, কন্টেন্ট মনিটেশন সেট আপ, যাই করেন না কেন সেটার জন্য আপনার লাগবে কি একটা পে আউট অ্যাকাউন্ট করা লাগবে। আর সেই পে আউট অ্যাকাউন্টটা সেট আপ দিলে পরবর্তীতে কোনো মনিটেশনে আমাদের আর ঝামেলা হবে না। যেমন ধরেন এখানে একটা কন্টেন্ট মনিটেশন সেট আপ আছে, এই যে কন্টেন্ট মনিটেশন সেট আপটা আছে। তো আপনি যখন এখান থেকে কন্টেন্ট মনিটেশন সেট আপটা পাবেন, তখন আপনার সামনে এই যে অ্যাভেলেবেল টু সেট আপ অপশনে এরকম ভাবে দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটেশন অপশনটা আসবে। তো এখান থেকে এসে আপনাকে এই যে সেট আপ যে অপশনটা আছে, এই সেট আপ অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি সেট আপ অপশনে ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন যে এরকম একটা পেজ আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনি দেখবেন নিচের দিকে গেলে যে এরকম ভাবে গেট স্টার্টেড বাটন চলে আসে। তো আপনি এখান থেকে এসে গেট স্টার্টেড যে বাটনটা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন, এইখানটাই মূলত খেলা। এই যে দেখেন, আমরা রাজেন্দ্র ঘোষ নামে গত ক্লাসে যে মানে একটু আগে যে ইনস্টিমেট সেট আপ দেওয়ার সময় যে এই যে এইটা প্রোফাইলটা মেক করছি, সেই প্রোফাইলটা কিন্তু এই যে আসতেছে, এই যে পে আউট অ্যাকাউন্টটা দেখেন, পে আউট অ্যাকাউন্টের পরে ওই প্রোফাইলটা শো করতেছে, এই যে ইন্ডিভিজুয়াল সোল প্রোপ্রিয়েটর, যেটা আমরা সেট আপ দিলাম। তো ওই যে জাস্ট এখান থেকে এসে এই প্রোফাইলটাকে আপনি সিলেক্ট করে দিলেন, দেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সেট আপটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমাদেরকে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করে দিতে হয়। আর এই যে দেখেন, আপনি যদি একটা ভিডিও দেখেন, এইখানে একটা ভিডিও আছে, এইটা একটু দেখেন, ছোট্ট একটা ভিডিও। এই যে দেখেন পে আউট অ্যাকাউন্ট কিভাবে সেট আপ দিতে হয়, গেট স্টার্টেড ক্লিক করতে হবে। এই যে দেখেন অ্যাকসেপ্ট টার্মস, টার্মস অ্যাক্টিভ করে দিবেন, কন্টেন্ট মনিটেশন কমপ্লিট আপনার। এই যে এরপর হচ্ছে আপনাকে এই যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট থেকে, পে আউট অ্যাকাউন্ট যদি সেট আপ করা না থাকে ওটা সেট আপ করে দিবেন, দেন আপনার সেট আপটা কমপ্লিট। তাহলে এই প্রত্যেকটা প্রসেসই এক। এরপরও যদি কেউ একান্ত না বুঝেন, যদি আপনাদের কোনো প্রকার ইস্যু মেক হয় মনিটেশনের ক্ষেত্রে এসে, যে স্যার মনিটেশন সেট আপ করতে পারতেছি না, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কল দিয়ে আমার একটা শিডিউল নিয়ে নিবেন। তো যখন আমি আমি মানে হচ্ছে অনেক সময় ক্লাসে থাকি, আবার অনেক সময় দেখা গেছে অফিসে অ্যাভেলেবেল থাকি না। তো সেক্ষেত্রে তাদেরকে বললে তারা আপনার সাথে আমাকে কথা বলিয়ে দিবে, যার ফলে ওই মনিটেশনের ক্ষেত্রে যে কোনো প্রবলেম হলে আমি আপনাকে হেল্প করতে পারবো সরাসরি। এবং গ্রুপের মধ্যেও মাঝে মধ্যে হেল্প করা যাবে, কারণ গ্রুপে যেহেতু অনেকেই মোটিভেশন পেয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সবাই সবার মতো করে হচ্ছে গিয়া সেট আপ দিয়েছে। তো অনেকেরই এখানে এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে এখানে আপনি নিজে নিজে, আমার মনে হয় যতটুকু, যে আপনি সেট আপ করে নিতে পারবেন, বাকিরা যারা আছেন প্রত্যেকে নিজেরা নিজেরা সেট আপ করে দিতে পারবেন। তো মাস্ট বি সেট আপটা কিন্তু করতে হবে প্রত্যেকে, ঠিক আছে? নিজে নিজে সেট আপ করে নিতে হবে। তাহলে মনিটাইজেশনের সেট আপের ব্যাপারটা এখন কি আমরা সবাই ওভারঅল ক্লিয়ার হতে পেরেছি কিনা? এখন ওভারঅল সবকটা মনিটাইজেশন যখন আমাদের সামনে আসবে, সেগুলো আমরা ফেস করতে পারবো কিনা বলেন? আচ্ছা, এখন মনিটেশনের ব্যাপারে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? হুম। লিমা খানম আপু বলছেন, ভাই একজনের একাধিক পেজ থাকলে পে আউট অ্যাকাউন্ট কি ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে করতে হবে? আমি এতক্ষণ কি শিখাইছি আপনাকে আপু, বলেন তো? আমি বলছি না যে পে আউট অ্যাকাউন্ট সারা জীবন একটাই হবে আপনার? আপনি যখন মনিটেশন ভিন্ন ভিন্ন পেজ থাকুক, আপনার প্রোফাইল তো একটা। সেই প্রোফাইল থেকে কি আপনি যখন সেট আপ অপশনে ক্লিক করবেন, আপনার সামনে পে আউট অ্যাকাউন্টের অপশন দিবে। তো সেখানে তো আপনার পে আউট অ্যাকাউন্টটা শো করবে, আপনি জাস্ট ওই পে আউট অ্যাকাউন্টের উপরে অ্যাকাউন্টটা ক্লিক করে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার সেট আপ অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ পে আউট অ্যাকাউন্ট আপনাকে বারবার কেন করতে হবে? একটা পে আউট অ্যাকাউন্টেই আপনাকে হচ্ছে মাল্টিপল কাজ করতে হবে। মাল্টিপল পেজ কেন, আপনি 10টাও যদি মনিটেশনের দরকার হয়, এই একই পে আউট অ্যাকাউন্টে নিবেন। তো সকল পেজের টাকা আপনার এক পে আউট অ্যাকাউন্টে জমা হবে। এবার একবারে আপনার পে আউট অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকে চলে যাবে টাকা। আচ্ছা, আমাদের আপনাদের যে ব্যাচ, এই ব্যাচের ক্ষেত্রে আমরা যে অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা, এটা যদি একটু বলি, খুবই সীমিত অ্যাটেন্ডেন্স, যেটা একেবারে এক্সপেক্ট করা যায় না। এই ব্যাচে আপনারা প্রায় 200 স্টুডেন্ট, এই ব্যাচে 200, সেখান থেকে মাত্র 10 জন 13 জন ক্লাসে আসা, এটা আসলেই একান্ত মানে কি বলবো, খুবই দুঃখের বিষয়। তো আপনাদেরকে একেবারে টোটালি বেশি ফ্রি করে ফেলছি আমরা, এটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা।
যে আমরা বলছি যে যেভাবে ক্লাস করেন না করেন সেটা আপনাদের উপর ছেড়ে দিছি। তো আমাদের যেহেতু এই কোর্স শেষে আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে কন্টেন্ট মনিটেশনের, মানে কন্টেন্টের উপরে বা ফেসবুক মার্কেটিং এর উপরে, ফেসবুক কন্টেন্ট মার্কেটিং এর উপরে। সো সেই ক্ষেত্রে আসলে আপনাদেরকে এতটা ছেড়ে দেওয়া আমাদের ঠিক হচ্ছে না। সেই কারণে আমাদের ইসের থেকে একটা নতুন আপডেট আসছে, আমাদের আইটি সার্ভিস সেকশন থেকে, যেখানে আপনাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স সংখ্যা যাদের 75% না থাকবে, তারা হাত পাও ধরলেও তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোটা কাউন্টিং করব না, বাকি যে 10টা ক্লাস আছে মাস্ট বি এই 10টা কিন্তু কাউন্টিং করবো আমরা। সো সেই ক্ষেত্রে আমাদের হাজিরা শিট আছে, হাজিরা শিট করা হয়েছে নতুন করে, সেই হাজিরা শিটে আপনাদের পুরোপুরি অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে। ঠিক আছে? এখন থেকে প্রতিদিন ক্লাস শেষে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিব, প্রতিটা ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স দিব। যারা অ্যাটেন্ডেন্স না দিবেন তাদের ওই সার্টিফিকেটের আশাটা ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, একটা সার্টিফিকেটের অনেক ভ্যালু। কারণ আপনি যে কোনো জায়গায় এখন বর্তমান সময়ে যে কোনো প্রতিষ্ঠান তারা ফেসবুকে কনভার্ট হচ্ছে, ইউটিউবে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে যে তারা কিন্তু আপনাকে সার্টিফিকেট ছাড়া, আপনার অভিজ্ঞতা ছাড়া আপনাকে কখনো চাকরিতে নিবে না। আর আমরা অবশ্যই চাবো না যে আপনি ক্লাস না করে একটা সার্টিফিকেট নিয়ে যাবেন, তারপরে আপনি সেখানে ইন্টারভিউতে গেলে আপনাকে প্রশ্ন করলে আপনি প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। পরবর্তী সময়ে আপনার বদনামটা কিন্তু আপনার ঘাড়ে উঠবে না, উঠবে যে কোম্পানির সার্টিফিকেটটা আপনি প্রোভাইড করবেন, যে ইনস্ট্রাক্টরের কাছে আপনি পড়ছেন, এই দুইজনের হচ্ছে বদনাম উঠবে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা চাবো না অবশ্যই আমাদের কোম্পানির বদনাম হোক। তো সেই কারণে মাস্ট বি 75% টাইম উপস্থিত থাকতে হবে। বিশেষ করে যারা রেকর্ড ক্লাস দেখতেছেন তাদের উদ্দেশ্যে বললাম। ঠিক আছে? মাস্ট বি আপনার ক্লাসে উপস্থিত হতেই হবে। আচ্ছা, এখন আপনারা আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট করেছেন, সেই অ্যাকাউন্ট করার সময় আপনাদের একটা ফোন নাম্বার দিতে হয়েছে। তো সেই ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন, সেই নাম্বারটা আমাকে কমেন্ট বক্সে প্রোভাইড করেন এবং হচ্ছে জিরো উইদাউট প্রোভাইড করবেন। তারপরে আমি আপনাদের রোল নাম্বারটা বলে দিচ্ছি, ওই রোল নাম্বারটা মনে রাখবেন, পরবর্তী সময় জাস্ট আমাকে রোল নাম্বারটা দিলে হবে। আজকে আপনি জাস্ট আপনার নাম্বারটা দিবেন, বাকিরা রোল নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে নাম অনুযায়ী। আমরা কোশ্চেন নিব আবার একটু শেষ হয়। আগে প্রথমত আমরা একটু হাজিরা শিটের ব্যাপারটা কমপ্লিট করে নিই। আচ্ছা, দুলাল ভাই, দুলাল ভাই আপনার রোল নাম্বারটা আমি বলে দিচ্ছি। দুলাল ভাই, আপনার এই নাম্বারে সম্ভবত হচ্ছে ই করা না, অ্যাকাউন্ট করা নাই। আপনি নাম্বারটা একটু দেখেন তো যে বিদ্যাবাড়ি ওয়েবসাইটে গিয়ে যে এই নাম্বারে করছেন কিনা, নাকি নাম্বার ভুল দিয়েছেন। জিরো উইদাউট দেন, জিরো ছাড়া দেন প্রত্যেকে। লিমা খানম আপু বলছেন এই সার্টিফিকেট দিয়ে কি ম্যানুয়ালি চাকরি করা যাবে? 100% করা যাবে, নয়তো সার্টিফিকেট কেন দিব আমরা আপনাদের। আচ্ছা, সুরমি আপু, লাস্টে 76 নাম্বার। সুরমি আপুর নাম্বার হলো আপনার, সিরিয়াল নাম্বার হলো 165 আপু। আপনার রোল নাম্বারটা একটু লিখে রাখেন, 165। প্রত্যেকে একটু জিরো ছাড়া নেন, প্রথম যে জিরোটা আছে ওই নাম্বার, ওই জিরোটা বাদে একটু দেন নাম্বারটা। সুরমি আপু 165 লেখা হইলে ডান লিখেন একটু কমেন্টে। আরিফুজ্জামান টিপু ভাই, আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে বা রোল নাম্বার হচ্ছে 11। আরিফুজ্জামান টিপু ভাই, আরিফুজ্জামান টিপু ভাই, 11। আচ্ছা, দুলাল ভাই, মোহাম্মদ দুলাল ভাই, দুলাল ভাই আপনার সিরিয়াল হচ্ছে 68, একটু লিখে নেন। দুলাল ভাই 68। পরবর্তী সময় আপনার নাম্বার দিতে হবে না, আপনি জাস্ট এইটা আমাকে দিবেন। আচ্ছা, ওই যে আশিস ভাই, আপনার নাম্বারে ভুল আছে, একটু দেখেন নাম্বারটা চেক করে প্রোফাইল থেকে। আচ্ছা, বিপ্লব ভাই, বিপ্লব ভাই আপনার হচ্ছে 20, সিরিয়াল নাম্বার হচ্ছে 20। বিপ্লব ভাই 20,
লিখে রাখেন, লিখে ডান লিখেন কমেন্টে, যারা রোল নাম্বার পেয়ে যাচ্ছেন ডান লিখেন। সুইটি আপু, সুইটি আপু 161, 161, সুইটি আপু 161, 161। লিমা আপু 183, 183, 183। লিমা আপু 183, 183। যাদের রোল নাম্বার বলতেছি কাইন্ডলি একটু ই বললেন, ডান বইলেন লেখা হইলে। মিজানুর রহমান ভাই 71, 71, 71, 71। লাকি আক্তার আপু, লাকি আক্তার আপু 59, 59, 59। লাকি আক্তার আপু 59। এগুলো ভুলে যায় না কিন্তু। আশিস ভাই, আশিস কুমার বিশ্বাস, আশিস ভাই হলেন 15, 15। আশিস ভাই 15। তাহলে আজকের ক্লাসে কয়জন পাইলাম? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই সবার রোল নাম্বার পেয়েছেন? ওকে, ফাইন, গুড। এটা ভুলে যাওয়া যাবে না। কালকে থেকে জাস্ট আমি যখন সিরিয়াল অ্যাটেন্ডেন্স এর কথা বলবো, আপনি জাস্ট রোল নাম্বারটা বলে দিবেন আমাকে, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন যাদের কোশ্চেন আছে আমি আনমিউট করে দিচ্ছি, কোশ্চেন করেন। প্রতিদিন ক্লাস শেষেই কিন্তু অ্যাটেন্ডেন্স নিব। আর ক্লাসে যারা না থাকবেন আমি তো দেখতেছি যে কে ক্লাসে থাকেন কে থাকেন না, শেষে এসে অ্যাটেন্ডেন্স দিলে হবে না। আমার স্টার সেটআপ আসছে, ওখানে স্টার সেটআপে গিয়ে সাইন আপ নাও আসলো কেন? গেট স্টার্টেড এটা আসেনি। আমি যদিও করি নাই, মানে শুধু ওখানে ক্লিক করছি, অ্যাকসেপ্ট ক্লিক করে আমার একটু আসল ক্লিয়ার নামটা করে এবং বললেন, হুট করে বলে দিয়েন না, টপিকটাকে বুঝান, কি কোন টপিকের সমস্যা সেটা আগে বলেন। স্টার সেটআপ হ্যাঁ, সমস্যা না, আমি করি নাই, আজকে শিখছি, করব আবার। হুম। আমার সাইন আপ নাও লেখা আসছে, সেটআপ ক্লিক করছি, আমার এনআইডি কার্ডের আসল নামটা দিছি, তারপরে ওখানে জন্ম তারিখ বাকিগুলো আসছে, কান্ট্রি বাংলাদেশ, তারপরে অ্যাকসেপ্ট ওখানে ক্লিক করছি। ওখানে সাইন আপ নাও একটা লেখা আসছে, আমি আর কাজ করি না, গতকালকে আসছে, বলছে স্যার ক্লাস করুক তারপরে করবো, একই বাকিটা আর কথা, করি নাই। আপনি যে সাইন আপ নাও পান, বাটন পান, যাই পান, সবই একই জিনিস, দিলেই হইলো। আচ্ছা ঠিক আছে, আমি আর করি নাই, বলছে আজকে ক্লাস করছি, ভালো লাগছে, এরপর আর বাকিটা করবো। জি, ঠিক আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে কোনো ভাইয়া, বলার আমি আছে? একটা প্রশ্ন করতাম। হ্যাঁ, বলেন ভাই। আমার একই মোবাইল দিয়ে আমি দুইটা ফেসবুক ইউজ করি, ডুয়েল ফেসবুক। আমার আগে যে আইডিটা ছিল ওইটা দিয়ে আমার একটা পেজ ছিল, তো ওই আইডিতে একটু প্রবলেম ছিল। তো আমি নতুন করে আরেকটা আইডি খুলে ওইটা দিয়ে একটা পেজ খুলে মোটামুটি একটা জায়গা চলে মানে আসছি এখন। হুম, এখন এখানে আমার আগে যে স্টার সেট আপ আসছিল, আমার যে পে আউট বা এই অ্যাকাউন্ট গুলো আমি ওইখানে করা আছিল। হুম। তো ওই অ্যাকাউন্টের সাথে তো এটার কোনো সংযোগ হবে না, এটা তো নতুন করে আমি নতুন সবকিছু আবার করা লাগবে, তাই না? হ্যাঁ, এবং একই মোবাইল দিয়ে দুইটা অ্যাপস ইউজ করি, এতে কিন্তু কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা একটু অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, ডোন্ট মাইন্ড। আমি ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি। অনেকেই দেখি ফলোয়ার্স বানানোর জন্য ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেখানে অনেক কমেন্টস করলে, আমি একদিন ট্রাই করেছিলাম, ওইখানে কমেন্টস করলে দেখি যে ফলোয়ার বাড়ে। দেখা গেছে আজকে 10টা কমেন্টস করলাম, 100 200 ফলোয়ার্স বাড়ছে। পরে রাত পরের দিন দেখা গেছে 10 12 জন কমে যাচ্ছে, আবার বাকিগুলো ঠিক থাকতেছে। এই ফলোয়ার এতে দিলে কি কোনো কোনো লাভ সমস্যা? হবে না। এতে আপনার প্রোফাইলে যখন দেখা গেছে 1 লাখ ফলোয়ার আছে কিন্তু আপনার প্রোফাইলে রিচ আসে না। আর ফেসবুকের যে রিসেন্ট আপডেট আসছে, আপনি ফেসবুকে আমার একটা লাইভ আছে আপডেটের উপর, এটা দেখলে বুঝবেন। রিসেন্ট যে আপডেট আসছে সেটাতে ফেসবুক বলছে যে আপনার যদি এ ধরনের কমেন্ট করে প্রোফাইলে ফলোয়ার আনা হয়, সেই ধরনের প্রোফাইল গুলোতে অর্গানিক রিচ টোটালি ব্যান করে দেওয়া হবে, আর মনিটাইজেশন সেট আপ নিয়ে নেওয়া হবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি লাস্ট কোশ্চেন আমার গ্রুপে আমার ভিডিও লাস্ট শেয়ার করতে পারেন, বাট কমেন্ট করে ফলোয়ার আনতে পারবেন না, যে একটা ফলো করলে আমার 5টা ফলো দিবে, সব ধরনের কিছু। আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের একটা ইসলামিক একটা পেজ বা যেখানে অনেকের যে ছোট ছোট ক্লিপ গুলা, আমি এরকম করে এটাকে এডিট করলাম, যেখানে আমার আসলে অনেকেই যেটা করে থাকি আর কি। হুম। তো আমি মোটামুটি এডিট ভালোই পারি, খারাপ না। তো এখন সেক্ষেত্রে তো আমার এখানে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি আমি এটা নিয়ে কাজ করি, যদি আমি এখন শুরু করিনি, এটা সম্পূর্ণ ওন রিস্ক, আপনার রিস্কের উপর থাকবে। যদি আমি ওইভাবে হ্যাঁ। করতে পারি, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। জি, ওয়েলকাম। লিমা আপু বলছেন একটা প্রোফাইল থেকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আমার তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, যদি সেরকম হয় সেক্ষেত্রে হয়তো এখন লিমিটেশন নিয়ে আসছে। আপনি ট্রাই করে দেখতে পারেন, যদি এরপর হয় না হলে তারপর হচ্ছে তাহলে আপনার নাম্বার দিয়ে করতে হবে, কিংবা জিমেল দিয়ে পার্সোনাল প্রোফাইল করতে হবে, যদি লিমিট চলে আসে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? কারো কোনো কোশ্চেন? আমি একটু কথা বলতাম। হ্যাঁ, বলেন ভাই। সমস্যা হচ্ছে, যে সময় ক্লাসটা শুরু হয় আহ, সেই সময় আমার ছুটি হয় হুম। অফিস। কারণ আমি মানে লাইনে থাকি, কিন্তু ওই রেকর্ডিং ক্লাস ছাড়া আমার দেখা সম্ভব হয় না এবং কাজ করাও সম্ভব হয় না। এটাই আমার জন্য একটু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াইছে আর কি। ঠিক আছে। আমাদের ক্লাসে তার মানে অ্যাটেন্ড যে থাকা লাগবে ভাই, সোজা কথা। মানে এটা ওই অভ্যাসই না, বলেন এখানে আমি আমার কিছু বলার নেই। আমি লাইনে থাকি বাট শুনতে পারি না ঠিক মতো, বুঝছেন? হুম। এইটাই বাসায় হলো একবার প্রবলেম, রিভিশন যে আপনি দিবেন, অ্যাটেন্ডেন্স। বাসায় গিয়ে আরেকবার রিভিশন দিবেন, আর একটা হেডফোন কিনে নিবেন, সব থেকে ভালো হেডফোন কিনে নিলে। আমি যে রাস্তাটাতে যাই এই রাস্তাটাতে সমস্যা হচ্ছে, ভাঙা ভাঙা আহ, আহ, ই দিয়ে যে ওই হেডফোন থাকলে আর কি, হেডফোন আছে, ইয়ারবাডস আছে। সমস্যা হয়ে গেছে। এটাই না হলে আমার কোনো সমস্যা ছিল না। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, অসংখ্য তাহলে ধন্যবাদ। ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। টাটা।